আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি বিশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে সেই মবের গডফাদার হাসনাত আবদুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যেই কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে। সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আবদুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বলল, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আবদুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে 999। এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়। একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে, যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যেই কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে। শত শত মানুষের ঘরবাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে। 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন কি, যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে, তিনি বক্তৃতা দিয়েবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন, যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। দ্য হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে। ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হলও আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়াতে পারবেন। ঠিক তেমনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই। কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী
চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন, সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। আসলে তাদেরকে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ কেউ দাওয়াত দিয়ে এখানে আনেনি, আনার কোনো কারণ নেই। এইসব মব সন্ত্রাসীদেরকে গুলি করলে দুইটা ইংরেজি শব্দ আসে না। এখন অক্সফোর্ড ক্যামব্রিজের লোকেরা তার কাছ থেকে বাংলায় বক্তৃতা শুনবেন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে হাসনাতের এখন কি হবে। হাসনাতের যেটা হবে, এই দেশ বাংলাদেশের মতো মব সন্ত্রাস করে জিতার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেভাবে মবের মাধ্যমে সমাজ রাষ্ট্রকে অবজ্ঞা করে হাসনাতরা অনেক কিছু করতে পেরেছে, এই দেশে পারবে না। এই দেশে হাসনাত যখন আসে, ছাত্রলীগ যুবলীগের ছেলেবেলেরা সেখানে গিয়ে তাকে জুতা দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ডিং নিক্ষেপ করেছে, কিন্তু তাকে গায়ে কেউ আঘাত করেনি। কেন করেনি? কারণ আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যারা করে তারা রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ করেছে, যেটা এই দেশের আইনে বৈধ। কিন্তু কেউই তাকে জোতা পেটাও করেনি, ঝাড়ু পেটাও করেনি, মাইদুরও করেনি, কারণ এটা আইনের বিরোধী। কিন্তু হাসনাতরা যেটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যেটা করেছে, ব্যক্তির গায়ে হাত তুলে ব্যক্তিকে পিটিয়েছে এবং একা একজন মানুষকে, যার কারণে এটি ক্রিমিনাল আইনে অপরাধ হিসেবে গণ্য এবং এই জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। যদি প্রসিকিউশনে তিনি দোষী সাব্যস্ত হন, এই জুলাই সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী, এই কালাফাটা নামে খ্যাত ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন, তাহলে চিরজীবনের জন্য কখনো আর তিনি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। ব্রিটেন এখন এমন শক্ত আইন করেছে, যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল কনভিকশন হয়, ছোট হোক আর বড় হোক, একটা 10 টাকার জিনিস চুরি করেছেন, একটা কনভিকশন হয়েছে, তাহলে আপনি এদেশে সেটেল হলেও আর কখনো আপনি ব্রিটিশ হতে পারবেন না। এমনকি ব্রিটিশ সিটিজেন শামীমা বেগমের কথা জানেন, ওই জিহাদি বাইড হয়ে চলে গিয়েছিল এই কি বলে যে আইএস জঙ্গিদের কাছে, সেখানে গিয়ে বিয়ে করে তিনটা বাচ্চা হয়েছে, তার জন্ম এদেশে, কিন্তু তাকে আর এই দেশে ফিরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে এবং এই অন্যায়কে ব্রিটেন আর সাপোর্ট করে না। সুতরাং এই হাসনাত যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চিরতরের জন্য ব্রিটেনের পথ, ব্রিটেনের বিমান এবং এই ব্রিটেনের মাটি তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শুধু কি ব্রিটেন, পৃথিবীর অন্যান্য দেশও তাকে ভিসা দিতে সহজে দেবে না, অনেক চিন্তা করবে। কেন চিন্তা করবে? যেই ব্যক্তি বাংলাদেশের সন্ত্রাসকে, বাংলাদেশের মবকে ব্রিটেনের মতো সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্রে নিয়ে গেছে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় যদি তার দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনারা ধরে নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশসমূহ তাকে আর ভিসা দেবে না। তাহলে এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশে নয়, বিদেশে এসেও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে অথবা সন্ত্রাসকে প্রবোধ দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন কথা, যে তাকে সেদিন কালো পতাকা দেখানোর জন্য, ডিম থেরাপি দেওয়ার জন্য অনেক, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ বা অন্য ছেলেপেলেরা গিয়েছিল। সেখানে যাওয়ার পর সে তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইছে। মিডল ফিঙ্গার কে দেখায় জানেন? রাস্তার লোকেরা। এই দেশে যারা মনে করেন ড্রাগ এডিক্টেড, পতিতাবৃত্তিতে মানে জড়িয়ে গেছে অথবা কোনো ধরনের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িয়ে গেছে, তাদের কথায় কথায় মাঝখানের আঙুল দেখাবে, কথায় কথায় অ্যাপ ওয়ার্ড বলবে। ঠিক হাসনা তো জনগণের প্রতি সেইরূপ বিহেভিয়ার করেছে। তার মানে সেই যে কোন লেভেলের লোক, তার সন্ত্রাসবাদিতা, তার জঙ্গিবাদিতা, তার রাষ্ট্রধ্বংস এবং রাষ্ট্রের সভ্য মানুষের প্রতি যে তার মানে ঘৃণা, সেটাই কিন্তু সে দেখিয়েছে। তাই এই হাসনাতের বিরুদ্ধে সারা বিশ্বে যেখানেই সে যাবে, সেখানেই কিন্তু মানুষ প্রতিবাদ করবে, তাকে জুতা দেখাবে, কালো পতাকা দেখাবে এবং ডিম থেরাপি দিবে। এ থেকে নিষ্কৃতি হাসনাত বেঁচে থাকা অবস্থায় আর কখনো পাবে না। আর যদি এই সমাজ, এই রাষ্ট্র আবার কোনোদিন সভ্য হয়, তাহলে এই সভ্য রাষ্ট্রের আইনে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদের মৃত্যুদণ্ড
নিশ্চিত হবে। তবে সেটা আরো পরের কথা। এই মুহূর্তের কথা হচ্ছে হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। এবং এটা যদি হয়, এই ব্রিটেনের পথ এবং সভ্য দুনিয়াতে তাদের দুয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ভালো থাক। ঢাকাতে তৎপরতা চালাচ্ছে কারা? ইসরায়েলি সন্ত্রাসী, মানে আপনার ইসরায়েলের দ্বারা ঘোষিত সন্ত্রাসী সংগঠন। সারা পৃথিবীতেই যাকে সন্ত্রাসী, বেশিরভাগ রাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে সারা পৃথিবীতে, সেই হামাস সম্পর্কে মন্তব্য করেছেন ভারতে অবস্থিত ইসরায়েলি রাষ্ট্রদূত, যিনি ইসরায়েলের দক্ষিণ এশিয়া বিষয়ক স্বার্থ দেখেন। ইসরায়েল সম্পর্কে আপনাদের কি বলবো আর? সর্বশেষ আমেরিকার এক নেতার কথা তো আপনি শুনেছেন, আপনারা শুনেছেন যে ইসরায়েল এবং ইহুদির অস্তিত্বের উপর নির্ভর করে আমেরিকার অস্তিত্ব। কি বুঝলেন? যারাই যে প্রতিদিন স্বপ্ন দেখেন ইসরায়েল ধ্বংস করবেন, এই বাংলাদেশের বাঙ্গুরা, ভারতের বাঙ্গুরা, ভারতের ভাঙ্গুরা, পাকিস্তানের পাঙ্গুরা, যারা স্বপ্ন দেখে থাকে যে সকালে বিকালে ইসরায়েল ধ্বংস করে দিবে, সেই ইসরায়েল সম্পর্কে, সেই ইহুদি রাষ্ট্র সম্পর্কে আমেরিকার নেতা, আমেরিকার মন্ত্রী ইসরায়েলে গিয়ে বলেছে যে ইহুদি এবং ইসরায়েলের অস্তিত্বের উপর নির্ভর করে আমেরিকার অস্তিত্ব। যেটা আমরা বহুবার বলেছি। আপনারা বলতেন যে ইসরায়েলকে রক্ষা করে আমেরিকা। আমরা কি বলতাম? না, ইসরায়েলকে আমেরিকা রক্ষা করে না। আমেরিকা ইসরায়েলের রক্ষা কবচ নয়, ইসরায়েলে আমেরিকা রক্ষা কবচ। মিলে গেছে তো? আসে এবার দ্বিতীয় প্রশ্ন। ইসরায়েলের রাষ্ট্রদূত হঠাৎ করে এই কথা কেন বললেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে? ইসমাইল হানিয়ার হামাসের ঘাঁটি বাংলাদেশে এবং লাহোরে, বাংলাদেশ এবং পাকিস্তানে। অদ্ভুত ব্যাপার হলো, ইসরায়েল কিন্তু পাকিস্তানের প্রশংসা করেছে। ইসরায়েল প্রশংসা করে তারপর কি বলেছে জানেন? যে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, অর্থাৎ শত্রুকে ইসরায়েল কখনো চিনতে ভুল করে না। সে সেটা প্রকাশ্য বলে দিয়েছে। তারপরে মজার বিষয় হলো, এই সময় কেন বা বললেন ইসরায়েলের রাষ্ট্রদূত যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে বা হামাসের তৎপরতা আছে? এটা কিন্তু এর কি না। তার মানে বুঝতে পারছেন তো, বাংলাদেশের বিনিয়োগ খালাস। বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, তৎপরতা আছে, ইসরায়েলের কথা মানে বুঝেন? মানে খুব শীঘ্রই বাংলাদেশের উপরে সেটা ভাঙা মায়ের শুরু হয়ে যাবে। আজ হোক বা কাল হোক, আজ না হোক 2 বছর পরে, 2 বছর না হোক 5 বছর পরে, 5 বছর না হোক 10 বছর পরে, 10 বছর না হোক 15 বছর পরে। এবং ইসরায়েলের রাষ্ট্রদূত কি বলেছে জানেন? যে 2023-এর 7ই অক্টোবর থেকে তার অবজার্ভ করতেছে যে পাকিস্তান এবং বাংলাদেশে ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে, ইসরায়েল বিদ্বেষ বেড়ে গেছে। আসলে সবসময়ই ছিল ইসরায়েল বিদ্বেষ, বাংলাদেশে ইহুদি বিদ্বেষ সবসময় ছিল। কারণ বাংলাদেশে মুসলমান, মুসলমান মানে ইহুদি বিদ্বেষী হবে, এটা কনফার্ম, এটা ধর্মীয় নিয়ম। এমনকি বাংলাদেশের বামপন্থীরাও ইহুদি বিদ্বেষী, ইসরায়েল বিদ্বেষী। বামপন্থীদের, সারা দুনিয়ার বামপন্থী, বিশেষ করে ভারত বাংলাদেশের বামপন্থীরা মনে করে যে দুনিয়ার যত সমস্যা হচ্ছে ইসরায়েল আর হচ্ছে ভারত, খোদ ভারত নিজে আর আমেরিকা। আর পৃথিবীতে কোনো দেশ সমস্যা সৃষ্টি করে না। এটা হচ্ছে বামপন্থীদের আকল। বুঝতে পারছেন? এই বামপন্থী মহাপণ্ডিত যারা আছে, বিজ্ঞ, অভিজ্ঞ মহাপণ্ডিত, সেটা মূর্খ পণ্ডিত হোক, মানে কমরেডদের মধ্যে কিন্তু আসলে পণ্ডিত আছে, তারা পড়ালেখা করে নাই, মানে স্কুল কলেজ যায় নাই আগে, তারা পণ্ডিত। আবার স্কুল কলেজে যাওয়া পণ্ডিত আছে। তাদের দুই পক্ষের কি ধারণা জানেন? ঠিক মুসলমানের মতো। এরা ঠিক জঙ্গিবাদী মুসলমানের মতো চিন্তা করে যে পৃথিবীর যত সমস্যা প্রথমে করে আমেরিকা। এটা হলো বামপন্থীদের, চিঙ্কু বাম সহ। কিন্তু ভিসা কিন্তু আমেরিকানে, বহুপলাপান সব আমেরিকায় থাকে। এরা কিন্তু আমেরিকায় থাকে, দেখবেন নিজেরাও আমেরিকায় থাকে, আমেরিকার নাগরিক। দিলীপ বড়ুয়া বামপন্থী, চিঙ্কু বাম। খালেদা জিয়া তাকে নিয়ে চায়না যেতেন, দিলীপ বড়ুয়া, মনে আছে তো? তারপরেই দেখেন শেখ হাসিনা এসে তাকে, জননেত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী বানিয়েছিলেন, মনে আছে আপনাদের? দিলীপ বড়ুয়া।
সেই দিল্লি পড়ুয়া কিন্তু আমেরিকার নাগরিক। সিংহবাম কিন্তু চায়না নাগরিক না। সব বামপন্থী। আমারও যে সমস্ত সিংহবাম গালি দেয়, ২-৪ জন আমেরিকা থাকে। সারাদিন আমেরিকার গালি দেয়। এরা ইসরায়েলের ভিসা পেলে সেখানেও যাইতো। কিন্তু ভিসা পাবে না তাই যায় না। আর হইলো ভারত। সিংহবাম আর মুসলমানদের কোথায় যেন একটা সার্কেল মিলে যায় যে ভারত, আমেরিকা আর ইসরায়েল হলো দুনিয়ার সমস্যা। আর পাকিস্তান খুব ভালো, মুসলমান আরো ভালো, ইরান আরো ভালো। যদিও ইরান তাদের রাস্তাঘাটে পাইকারি তাদের মেরেছে। পাইকারি ভাবে ৭৯ সেই খমেনির ওই তেহরানের কসাই খমেনি যখন ইরানকে দখল করে প্রথমেই কিন্তু সেটা ভাঙ্গা মাইর দিছিল বামপন্থীদের। সবচেয়ে বেশি নৃশংসভাবে মেরেছে, ধ্বংস করেছে বামপন্থীদের। তারপরেও এই বামপন্থীদের দেখবেন ইরান প্রীতি যায় না। মানে বুঝে উঠতে পারি না। যেমন ওই যে মুসলমানদের চাইনা প্রীতি যাবে না, উইঘুরদের যত সেরা ভাঙ্গা মাইর দেখ, মুসলমানদের চাইনা প্রীতি যাবে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের। যাই হোক, সেটা অন্য বিষয়। বামপন্থীদেরও একই কেস। আমি বারবার কিন্তু আপনাদের বলেছি যে ভারত এমনভাবে চাল চালবে যে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, টেরই পাবে না কেউ। এমন সেরা ভাঙ্গা মায়ের দিবে কূটনীতিতে, ইসরায়েলের মতো সে সরাসরি আক্রমণ করবে না। আশা করি আমার কথা শোনা যাচ্ছে, একটু দেখবেন, আমার এখানে একটু সমস্যা হয়েছিল। যেটা বলতেছিলাম, শোনা যাচ্ছে তো আমাকে না? হ্যাঁ, যেটা বলতেছিলাম, হঠাৎ করে ইসরায়েল এটা কেন বললো? ভারত যদি বলতো যে বাংলাদেশে জয়শে মোহাম্মদ আছে, হিজবুল্লাহ আছে, লস্করে তাইবা আছে, টিটিপি আছে, বাংলাদেশের মানুষ তো মানতই না, বিশ্ব খুব একটা মানত না, হয়তো ২০-৫০টা দেশ মানত, বা 10টা, বা কোনো রকম মিডিয়াতে ছড়ে যেত, প্রপাগান্ডা বলে চিকরা করতো। বিশেষ করে বামপন্থীরা এটা নিয়ে বেশি চিকরি করতো। তো ইসরায়েল কি বলেছে যে বাংলাদেশে, পাকিস্তানের কথা তো বলেছেই, আমি পাকিস্তানের কথা আনতেছি না। পাকিস্তানে তো ফামাসের জেহাদি জঙ্গির ঘাঁটি, এটা তো নতুন করে বলার কিছুই নাই। নতুন করে বলা হলো বাংলাদেশের নামটা ইসরায়েল এবার নিয়েছে মুখে। ইসরায়েল কখনোই সাধারণত বাংলাদেশের নাম নিয়ে কথা বলে না, কখনোই না। আমি প্রথম দেখলাম বাংলাদেশের নাম নিল ইসরায়েল প্রকাশ্য। এর আগে যখন ওই যে বিপিনুরা, এখন তো তারেক রহমানের মন্ত্রী, এমপি, সে কি, তার সাথে ইসরায়েলের গোয়েন্দার ছবি ছিল না? প্রথম অস্বীকার করেছে, তারপরে যখন ধরা গিয়েছে তখন বলে গেছি, তাই কি হয়েছে? প্রথমে কিন্তু না করছে বাটপারটা। রাজনীতি করতে হলে একটা সুবিধা হলো, আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন, যত বাট পারে, তত বড় মন্ত্রী হবেন, তত বড় নেতা হইতে পারবেন। বিভিন্নরা ওগুলি শিখে ফেলছিল আগেই। ইসরায়েলের গোয়েন্দার সাথে দেখা করছে, ছবি প্রকাশ হয়েছে, কয়টা করে নাই। এখন সে কিন্তু বিএনপির মন্ত্রী। আমি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আপনাদের বলেছিলাম যে এই বাংলাদেশে কোনোদিন ইসরায়েলের যদি স্বীকৃতি দেয়, সেটা দিবে এই ভারতের রাষ্ট্রদূত, বা ভারতের কারণে না, অন্য কোনো দেশের কারণে না, এই বাংলাদেশের বিএনপি এবং জামাতের কারণে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এই দেশে একদিন। অনেকে তখন না করেছিলেন। ওদিকে কিন্তু যাচ্ছে কিছু, বুঝতেছেন না? আরেকটা দিকে যাচ্ছে, সেটা হলো ইসরায়েল আমাদের কিন্তু আজ না হোক কাল অ্যাটাক করবেই। যেহেতু তারা অভিযোগ করে বসেছে এখানে হামাস ঘামাস আছে, করবেই এই ফিলিস্তিনি জঙ্গিদের। কারণ জিয়া রহমানের আমলে প্রথম ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতে যায় বাংলাদেশি মুসলমান, এবং এগুলো বাংলাদেশে ওয়াজে তারা বলতো। আফগানিস্তানে গিয়েছিল তো অ্যাভেলেবল বলে, আফগানিস্তানে যুদ্ধ করে এসেছিল তো আপনারা নিজেরা অনেক দেখেছেন। কত মৌলবীরা প্রকাশ্য ওয়াজের মধ্যে বলে সে আফগানিস্তানে গিয়ে এতগুলো সোভিয়েত সৈন্য মারলো, এতগুলো রাশিয়ান সৈন্য, এগুলো বলতো না, এখনো বলে। তেমনি এক সময় জিয়াউর রহমানের আমলে গিয়েছিল এরা, আবার সেই বিএনপির আমল, এবং তখনই অভিযোগ যে ফিলিস্তিনের এরা হামাস জঙ্গির সাথে বাংলাদেশের জঙ্গিদের যোগাযোগ আছে, এবং তারা বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে। এটা সবাই জানে, কিন্তু স্বীকার করে না। এই বাংলাদেশে কিন্তু মিছিল করেছিল যে আমরা হব তালেবান, মানে বাংলাদেশের মুসলমানরা হবে তালেবান, বাংলা হবে আফগান। মিছিল করেন নাই? আমার বয়সে অনেকেই মিছিল করেছে। আমার বয়সী যারা, মনে আছে, লাখ লাখ কোটি কোটি মানুষ মিছিল করতো।
বাংলার মুসলমান হবে তালেবান, বাংলা হবে আফগান। মিছিল করেন নাই? আওয়ামী লীগ মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, জাতীয় পার্টি মিছিল করেছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। লাখ লাখ লোক মিছিল করেছে। এগুলো মনে নাই? এই বাংলায় মিছিল হয়েছে। আর হামাস সম্পর্কে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইসরায়েল বিরোধী, প্রত্যেকটা মুসলমান ইহুদি বিদ্বেষী। এর জন্মগতভাবেই ধর্মীয় কারণে প্রত্যেকটা মুসলমান ইহুদি বিদ্বেষী হইতেই হবে। রিমানের অঙ্গ। তারা বিশ্বাস করে যে একদিন সারা পৃথিবী থেকে ইহুদিদের তারা ধ্বংস করে দিবে, সব ইহুদিদের মেরে ফেলবে। এটা পৃথিবীর সব মুসলমানের স্বপ্ন এবং ধর্মীয় গ্রন্থে আছে। সিংকু বামেরা এটা নিয়ে কথা বলবে না। সিংকু বামেরাও কিন্তু ইসরায়েল ধ্বংস চায়। এরা চায় ধর্মীয় কারণে, আর তারা কি কারণে চায় তারাই ভালো জানে। কিন্তু ভিসা দিলে কিন্তু চাল চালা ইসরায়েল চলে যাবে, গিয়ে আমাদের বলবে আমরা ইসরায়েলের দালাল। আমেরিকায় গিয়ে বলবে আমরা আমেরিকার দালাল, ভারতে গিয়ে বলবে আমরা ভারতের, তারাই যাবে গিয়ে আমাদের গালি দিবে আমরা ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। ঠিক আছে? একজন সিংকু বাম আছে, আমেরিকা থাকে, আমার মাঝে মধ্যে লিখে। ঠিক আছে? একজন না, কয়েকজনই। এটা হলো বাংলাদেশে একটা বাংলাদেশের বাঙ্গুদের, বাঙ্গু মুসলমান এবং বাঙ্গু কমিউনিস্টদের একটা অদ্ভুত চরিত্র। এটার পক্ষে আবার মুসলমানরাও ফতোয়া নাজিল করে ফেলে। যেমন আমি কয়েকজন পরিচিত লোককে বলেছিলাম যে এত আমেরিকা বিরোধী এখন আমেরিকা থাকেন কে? এটা দুনিয়া তো আল্লাহ, তাই যাই। দুনিয়া এখন আল্লাহর হয়ে গেছে, এই জন্য আমেরিকা যায়। আর বামদের যদি বলি যে আমেরিকা যান কেন, কইটা আমি ব্যবসায়িক কারণে যাই, আমি যাবো সারা পৃথিবীর নাগরিক। ওটা কিন্তু বয়কট করে না। আমেরিকার ভিসা কিন্তু কোনো বাম বয়কট করে না। কোনো মুসলমান আমেরিকার ভিসার বয়কট করতে শুনেছেন? যে আমেরিকার ভিসা বয়কট করলাম। খোদ যখন পুরো আমেরিকার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান মিছিল করতো, কোটি কোটি মুসলমান, তখনও কিন্তু দোয়া করতো, আল্লাহ আমার আমেরিকার ভিসাটা দিও। ঠিক না? এটা ছিল, আছে, এখনো থাকে। এই বামপন্থী এবং মুসলমানদের এই হিপোক্রেসি থাকবে। এইবার আসি যে মূল আলোচনা, সেটা হলো যে এটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক কথা। এই বাংলাদেশে কিন্তু ইসরায়েল বাংলাদেশকে নিয়ে এখন খেলবে বা খেলতেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলেছিলাম যে ইসরায়েল কিন্তু বাংলাদেশ ভারতে ঢুকে পড়েছে। আমার ভিডিওগুলো দেখেন, তখন সেই চ্যানেলের নাম ছিল ভয়েস অফ এথিস্ট, সেটার নাম এখন ভয়েস অফ ফ্যাক্ট, সার্চ করলেই পাবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আজকে ইসরায়েলের রাষ্ট্রদূত এই কথা বলা, এটা কিন্তু ইয়ের কি না। তার মানে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিনিয়োগ করবে না, আস্তে আস্তে বন্ধ করে দিবে। আমেরিকা বিনিয়োগ করবে না, উন্নত কোনো দেশ এদেশে আর বিনিয়োগ করবে না, এমনকি দুবাইও বিনিয়োগ করবে না। কালকেও দুবাই নাকি আজকে পাছায় লাথি দিয়ে ৩,৫০০ পাকিস্তানিকে বিদায় করে দিয়েছে পাকিস্তানে, দুবাই থেকে। তাহলে বুঝতে পারছেন তো? তো ভারত কি করলো জানেন? এই যে বলছি ভারতের বিরুদ্ধে চেঁচামেচির সুফল কিন্তু পাবে বাংলাদেশ। আর কুফলে ভারত চিকনে মায়ের দিতেছে। দেখেন, ভারত বলে নাই, কাকে দিয়ে বলেছে? ইসরায়েলের রাষ্ট্রদূত। খেলা জমে গেছে না? ইসরায়েলের রাষ্ট্রদূত এক ঢিলে ৩ পাখি মেরে দিছে। সে নিজের কাজও করছে, ভারতের কাজও করে দিল। বুঝলেন? এটাকে বলে চাণক্য নীতি। ইহাকেই বলে চাণক্য নীতি। এই জন্য বারবার বলি যে আমেরিকার সাথে ফাত্রামি যেমন তেমন করেন, কিন্তু ইসরায়েলের সাথে ফাত্রামি চলবে না, সোজা করে ফেলবে। এখন কিন্তু ইসরায়েল বাংলাদেশের দিকে আসতেছে। যেহেতু ইসরায়েল বলে ফেলেছে যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠনের, সুতরাং ইসরায়েল এটাকে ছোটখাটো বিষয় হবে নেয় নাই, যেহেতু সে প্রকাশ্যে এখন বলে দিয়েছে। এবং এটা আমাদের কপালে খুব দুঃখ আছে। এই বাংলাদেশ কোন দিকে যে যাবে, এই যে কর্নেল হাসিনুরেরা, তারপরে জামাতি ক্যানভাসার, শাহরিয়ারা যতই কুদাকুদি নাচানাচি করুক, টাকলা ফোয়াদ, এগুলো তো হয়তো পালায় যাবে, ভিসা টিসা করা থাকলে পালায় যাবে। যদি না যেতে পারে তাহলে কিন্তু এই দেশে দুর্ভিক্ষে পড়বে, মরবে। কিন্তু এরা আবার সেই বদমাইশ হবে, যেমন ইসমাইল হানিয়া, ঘামাসের নেতা, এই বাটপার ৪,০০০ কোটি টাকার মালিক। চিন্তা করে দেখছেন, যখন ফিলিস্তিনের লোকজন না খায় মরে গাজাতে, ৪,০০০ কোটি টাকার মালিক থাকে কই জানেন? কাতারে 5 স্টার হলে। কি বুঝলেন? কারোর জন্য আমাদের জিজ্ঞেস করে আমাদের পেশা কি? ওই জঙ্গিদের কোনোদিন পেশা জিজ্ঞেস করছিলেন? জামাতের আমিরের পেশা কি কোনোদিন জিজ্ঞেস করেন? ওই বালিস্টার শাহরিয়ারের পেশা কি, টাকলা ফুয়াদের পেশা কি জিজ্ঞেস করছিলেন? ভিপি নুরের পেশা কি জিজ্ঞেস করেন? ওই যে আমার ভাবির পোলা কাটলা পাড়া যারা এমপি হয়েছে ৬ জন, তাগর পেশা কি জিজ্ঞেস করছিলেন? তারপরে ডাক্তার শফিক নাকি ফাক্তার শফিক, ওই জামাতি সন্ত্রাসীটা, জামাতি জঙ্গি মুক্তি আমি হারামজাদার পেশা জিজ্ঞেস করছিলেন, আমাদের পেশা জিজ্ঞেস করেন।
হামাস জঙ্গি যে সারা পৃথিবীকে বলে তার অঞ্চলে মানুষ না খেয়ে আছে, সে 4,000 কোটি টাকার মালিক এবং থাকতো 5 স্টার হোটেলে, এবং তার আত্মীয় স্বজন থাকতো হইলো তার আত্মীয় স্বজন এখনো ইসরায়েলের নাগরিক। কি বুঝলেন? যাক, সেই প্রসঙ্গ থাক। বাংলাদেশে কি কি হতে যাচ্ছে? ভারত কিন্তু গেম খেলে দিয়েছে, বুঝতে পারছেন? একটু বুঝেননি। দীনেশ ত্রিবেদী যখন প্যাদেল চলে এসেছে, প্যাদেল আগে মানে খালি পায়ে, মানে পায়ে হেঁটে চলে এসেছেন যশোর সীমান্ত দিয়ে, এবং তিনি গাড়িতে করে ঢাকায় পৌঁছেছেন, এটা কিন্তু একটা মেসেজ। এটা সমাজদার খেলে ইশারাবি কাপি। আর ইসরায়েলের রাষ্ট্রদূত এই কথা বলেছে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের এই মুসলেকা সরকার টু শব্দটি করে নাই। আচ্ছা, সরকার করে নাই, তারেক রহমান করে নাই, ওই যে সবচেয়ে বড় ইসলামবাদী সামরানাই পীর, হেফাজতের আমির, এরাও করে নাই। আর মেজো ইসলাম পীর আছে না, জামাত, সে একটু শব্দটি প্রতিবাদ করেছে। বাংলাদেশের কোনো এটা যদি ভারত যদি এখন বলতো যে পাকিস্তানের টিটিপি আছে, পাকিস্তানে হিজবুল মুজাহিদিন আছে, সরি, বাংলাদেশে হিজবুল মুজাহিদিন আছে, ঢাকাতে টিটিপি আছে, তেহরিকে তালেবান পাকিস্তান আছে, এই জঙ্গি সংগঠন, যদি বলতো যে লস্করে তাইবা বাংলাদেশে আছে, এটা যদি নরেন্দ্র মোদী বলতো, অমিত শাহ বলতো, শুভেন্দু অধিকারী বলতো, বা হেমন্ত বিশ্বাস শর্মা বলতো, বা আমি বলতাম, কি গালাগালি না শুরু করতো। এতক্ষণ কুশপত্র লিখে এমনি তো দাহ করছে অমিত শাহ, এতক্ষণ দেখতেন পুরো ভারতের কুশপত্র লিখে দাহ করা মিছিল শুরু হয়ে যেত। প্রত্যেক মসজিদের মিম্বরে চিৎকার চেঁচামেচি, ঘেঁষাঘেঁষি, নাচানাচি, কুদাকুদি, পাদাপাদি শুরু করে দিত। সবার আগে নাচানাচি কুদাকুদি করতো বামেরা, বিশেষ করে হিন্দু বামেরা আগে মাঠে নামতো, নরেন্দ্র মোদী কো সেই, নরেন্দ্র মোদী কো সেই, নরেন্দ্র মোদী কষা, এগুলো বলা শুরু করতো। সবার আগে চিঙ্গু বামেরা নামতো, হিন্দু চিঙ্গু বামেরা আগে নামতো, মুসলমান একটু পরে নামতো। সবার আগে যে বসু মসু পশু চক্রবর্তী পক্করবর্তীরে ভক্করবর্তীর আগে নামতো, এই বামেরা, এই ভণ্ড বামের আগে নামতো। আগে হিন্দু চিঙ্কু বামের আগে, ভণ্ড বামের আগে নামতো নরেন্দ্র মোদী কষে, নরেন্দ্র মোদী কষে, বাংলাদেশে হিজবুত মুজাহিদিন আছে, বাংলাদেশি লস্করে তাইবা আছে, নাই নাই নাই, এগুলো বলতো, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। মনে করেন আমরা কোনো ধর্ষণের বিরুদ্ধে গিয়ে মানববন্ধন করেছি, ওর মধ্যে বামপন্থীরা নরেন্দ্র মোদী কষাই, ওর মধ্যে এটা কেন? মানে এদের ভারত আনতেই হবে, নাহলে ভালো লাগে না। যেমন ওই যে গোলাম আজমের ছবি বিকৃতি করার সময় শেখ হাসিনার ছবি লাগাইতে হবে বামপন্থীদের, নাহলে তাদের স্বাদ মিটে না, খাইজ মিটে না। এরকম বাটপার চিঙ্কু বাম। যাই হোক, অন্য প্রসঙ্গ। কেউ প্রতিবাদ করে না, জামাত না, হেফাজত না, বাম না, চিঙ্কু বাম না, উদিসি না, ফুদিসি, কেউ প্রতিবাদ করে না। চিঙ্কু বামেরা কেউ প্রতিবাদে মাঠে নামেনি। কিন্তু এটা যদি ভারত শুধু বলতো, হিজবুল মুজাহিদিন আছে, হিজবুল্লাহ আছে, টিএলপি আছে, টিটিপি আছে, তারপর লস্করে তৈবা আছে, দেখতেন এতক্ষণ বাংলাদেশে কি মিছিল। কিন্তু তাদের আব্বা বলেছে যে ইসরায়েল এখন আর মিছিল নেই। এই যে ইসরায়েল এত বড় অভিযোগ করলো যে হামাসের কার্যক্রম চলতেছে, মানে ঘাঁটি আছে, কেউ প্রতিবাদ করেছে? কেউ করে নাই। কারণ আব্বার আব্বা যে বলছে, কেউ প্রতিবাদ করে নাই, টু শব্দটি করে নাই। সরকারের কোনো বিবৃতি নেই, একটা দেশকে এইভাবে অভিযুক্ত করলো, টু শব্দটি নেই, তার মানে আছে। তার মানে এবার চিঙ্গুবাম মেনে নিয়েছে বাংলাদেশে ঘামাসার ঘাঁটি আছে, যেটি ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন। ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত যে কথা বলেছেন, এটা চিঙ্গুবামরা মেনে নিয়েছে, এটা হেফাজত মেনে নিয়েছে যে বাংলাদেশে ঘামাসের ঘাঁটি আছে, হামাসের ঘাঁটি আছে, ফিলিস্তিনি জঙ্গি তৎপরতা আছে, মেনে নিয়েছে বাংলাদেশ সরকার, মেনে নিয়েছে জামাত, মেনে নিয়েছে আমার ভাবির 6 পোলা, ঠিক আছে, 6 পাণ্ডব। এদের সাথে পাণ্ডবের সাথে তুলনা করলে পাণ্ডবদের বেজ্জতি করা হয়। এরা হলো 6 বদমাইশ। এই যে 6 আমার ভাবির পোলা আছে, যে তাহলে মেনে নিছে, মসজিদের হুজুর এবার মেনে নিছে যে বাংলাদেশের ঘাঁটি আছে, আমার আসলেই আছে। আছে না? বাংলাদেশের মুসলমানদের জিজ্ঞেস করেন তারা হামাসের পক্ষে নাকি না, সবাই বলবে হ্যাঁ তারা হামাসের পক্ষে। তাহলে ইসরায়েলে, তাহলে যেখানে পানি আছে সেখানে মাছ আছে, এটা তো ডেড সি না, যে নদীতে মাছ নাই, সেটা তো না। ঠিক আছে, নিশ্চয়ই বাংলাদেশে যেহেতু এত হামাসের সমর্থক, অবশ্যই এখানে হামাসের ঘাঁটি থাকতেই পারে। কারণ সব মুসলমান হামাসের সমর্থক, সব মুসলমান হামাসের জন্য টাকা পাঠাইতে চায়, পাঠাইছে সব মুসলমান, এমনকি হিন্দু বাঙ্গু কমরেডেরা, চিঙ্কুবামেরা হামাসের পক্ষে। তো বাংলাদেশে ঘাঁটি থাকতেই পারে। নিঃসন্দেহে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে ফিলিস্তিনের জঙ্গি ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে হিজবুল মুজাহিদিন আছে, নিঃসন্দেহে বাংলাদেশের জঙ্গি ঘাঁটি এখানে হিজবুত তাহরির আছে, নিঃসন্দেহে বাংলাদেশে মুসলিম ব্রাদারহুড আছে, নিঃসন্দেহে বাংলাদেশে লস্করে তাইবা আছে। কিছুদিন আগে লস্করে তাইবার রাইট হ্যান্ড
পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে গেল, আমাদের জামালপুর সরিষাবাড়িতেও গেছে, বর্ডার এলাকাতে ওয়াজ করে আসছে। নিঃসন্দেহে বাংলাদেশে টিটিপি আছে, কারণ বাংলাদেশের টিটিপির হয়ে যুদ্ধ করতে পাকিস্তান গিয়ে মারা গেছে, পাকিস্তানের সেনার গুলিতে মারা গেছে। আচ্ছা, ওটা কি ভেস্তে যাবে? কারণ পেয়ারা পাকিস্তানের গুলিতে বাংলাদেশের টিটিপি মারা গেছে, বাঙালি টিটিপি ভেস্তে যাবে না, দুচোখে যাবে। 135 জন ইরানের সীমান্তে ধরা পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের লোক 135 জন ইরান সীমান্তে কি কাজ? এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে না? তার মানে বাংলাদেশে অবশ্যই জঙ্গি তৎপরতা আছে। এই বাংলাদেশের সকল, পৃথিবীর সকল জঙ্গি সংগঠন আছে। বাংলাদেশে নিঃসন্দেহে আল কায়েদা আছে, বাংলাদেশে নিঃসন্দেহে হরকতুল মুজাহিদিন আছে, বাংলাদেশে নিঃসন্দেহে মুসলিম ব্রাদারহুড আছে, বাংলাদেশে নিঃসন্দেহে টিটিপি জঙ্গি ঘাঁটি আছে, বাংলাদেশে নিঃসন্দেহে লস্করে তাইবার জঙ্গি ঘাঁটি আছে। পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে সবগুলোর ঘাঁটি বাংলাদেশে। মাদ্রাসাগুলো কি ওখানে পীড়িত করার জন্য বানাইছে? মাদ্রাসাগুলো কি ওখানে মদ খাওয়ার জন্য বানাইছে, গাঁজা খাওয়ার জন্য? ওইখানে সন্ত্রাসী ট্রেনিং দিবে আর বলৎকার করবে। এদের দেখছেন তো, বলৎকার এমনি হয় না কিন্তু। আপনি মনে করেন না যে বাচ্চারা যে বলে না শুধুমাত্র মায়ের ভয় না, ডরে, কারণ তাদের ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসা কয়দিন আগে নারায়ণগঞ্জে মাদ্রাসা উড়ে গেছে না, লাল খান চিটাঙের মাদ্রাসায় উড়ে নাই। আর এগুলো মূল সেন্টার হলো হাটাজারি মাদ্রাসা। এই যে যাত্রাবাড়ি এত মাদ্রাসা, এগুলো কি করে? মাদ্রাসায় আপনি পাকিস্তান, মেড ইন পাকিস্তান পিস্তল কিভাবে পান, রিভলভার কিভাবে পান? এত বলাৎকার হয়, কথা বলে না কেন? দালমে কুস্ত কালা হায়, দালমে কুস্ত কালা হায়। তো ইসরায়েলের রাষ্ট্রদূতের যে কথাটা, এই কথার কারণে কি হবে জানেন? বাংলাদেশের বিনিয়োগ বন্ধ হবে, বাংলাদেশ আগামীতে যুদ্ধের মুখোমুখি হবে, বাংলাদেশ আগামীতে বিমান হামলার মুখোমুখি হবে। আপনি ঠেকাইতে পারবেন না। একজন ইসরায়েলের রাষ্ট্রদূত তা ভারতে বসে যখন বলে যে বাংলাদেশে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন কাজ করতেছে সক্রিয়, এটা কোনো অবস্থাতে আপনার ভালো ফল বয়ে আনবে না, এটা আমাদের ভুগতে হবে। এই যে লিল্লাখরে যে লাফালাফি করতেছে, এই যে ফুটবলের আর্জেন্টিনা, ইতালি, জাপান, ইংল্যান্ডের পতাকা উড়াইতে দিবেন না আপনারা। ওই যে আপনার আইসিসের পতাকা উড়াবেন, কখনো সাদা কাপড়ে, কখনো কালা কাপড়ে কালেমা লিখবেন, লিখে সেটা মহড়া দিবেন। কি ঢাকা, কি জামালপুর, শেরপুর, এগুলো এত ভালো চোখে দেখবে না, ঠিক আছে? এগুলো এত ভালো মেসেজ যায় নাই আপনার জন্য। এটা বুঝতে পারবেন কয়দিন পরে লিল্লাখরদের কি পরিণতি হয়। কোনো সন্দেহ নেই, মাদ্রাসাগুলো পয়দাই করা হয়েছে এদের জঙ্গি কাজ করানোর জন্য। কারণ পৃথিবীতে একমাত্র মুসলমান সম্প্রদায় হলো একমাত্র সম্প্রদায় যাদেরকে দিয়ে আপনি যখন তখন সন্ত্রাসবাদে জড়াই নিতে পারবেন, এবং তারা তাদের মতো করে এই মগজ ধলাই করে নিবে। ওরা এসে বলবে না, দায়টাও নিবে না, এবং নিচ্ছে না। এই যে বাংলাদেশের মুসলমানেরা লাফালাফি করবে, হামাজ ঘাঁটি এখানে করবে, টিটিপির ঘাঁটি করবে, মুসলিম ব্রাদারহুডে ঘাঁটি করবে, তুরস্ক পাকিস্তান সুযোগ দিবে। কারণ এখন তো মিশরে নিষিদ্ধ, বিভিন্ন দেশে নিষিদ্ধ, যেখানে উৎপত্তি সেখানে নিষিদ্ধ। এগুলো কই যাবে? বাংলাদেশে পাকিস্তানে যেমন মাদ্রাসা করা হয়েছিল রাশিয়াকে ভাঙার জন্য, অথবা সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে সরানোর জন্য, তেমনি বাংলাদেশেও মাদ্রাসা তৈরি করা হয়েছে কয়েকটি কাজে। বাংলাদেশে মাদ্রাসা ধর্মের জন্য করা হয়নি, ওটা হলো সামনে আইওয়াস, বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু আছে। প্রথমত মাদ্রাসা বানানো হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, জজবা ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়াজ মাহফিল ওই কারণে করা হয়, ধর্মের কারণে, ব্যবসা। মাদ্রাসা বানানো হয়েছে যে এইখানে মুক্তিযুদ্ধ বিরোধী একটা প্রজন্ম তৈরি করবে। মাদ্রাসা বানানো হয়েছে এই জন্যে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী প্রজন্ম তৈরি করবে। তার ফলাফল তখন দেখতেছেন। এই যে যত আওয়ামী লীগ বিরোধী চেতনা, এগুলো কারা ছড়ায়? সব মাদ্রাসা থেকে পাশ করে আসছে। আগে দেখবেন মাদ্রাসা মৌলবীরা আগে ছড়াইছে, এখন ধীরে ধীরে পুরো বাংলাদেশ স্কুল কলেজগুলো এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। আওয়ামী লীগ বিরোধী চেতনা, মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, বঙ্গবন্ধু বিরোধী চেতনা, জয় বাংলা শব্দের বিরুদ্ধে। ধানমন্ডি 32 তারা ভাঙতে চায়, বলে যে ধানমন্ডি 32 রূপে তো খেপা কেন? তারা তো অন্য কিছু ভাঙে না। তারা তো সরসিনার পীরের দরবার ভাঙতে যায় না, কারণ সরসিনার পীর 71-এ বাংলাদেশের নারীদের গণিমতের মাল ঘোষণা করেছিল। তারা তো জামাতের মগবাজার অফিস ঘুরাই দিতে যায় না, তারা তো জামাতের আমিরের দাপড়ায় না। কেন? কারণ এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী। আওয়ামী লীগের উপরে তো খাপা কেন? কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে। তার জন্য এদের যত রাগ শেখ হাসিনার উপরে, আওয়ামী লীগের উপরে। যতই আপনি আওয়ামী লীগের গালি দেন, সমালোচনা করেন, দিন শেষে আওয়ামী লীগই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের ব্র্যান্ড। অর্থাৎ আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ। সে কতটুকু মানে না মানে দ্যাটস অ্যানাদার কেস। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের পক্ষের।
তার জন্য দেখেন লাকি লাকি আছে না, ওই যে আমাদের ছাত্র ইউনিয়নের লাকি, তারা স্লোগান কন্যা বললো, জামাতারা তারা কিছু বলছে? বলেনি। আরিফ রহমান মুক্তিযুদ্ধের পক্ষে বই লেখে নাই? আরিফ রহমানরা জামাতারা তাপড়াইতেছে? আমি তো তার মতো বিখ্যাত ব্যক্তি না, এখন হয়তো পপুলার হইতে পারি, তো আমারও তখনই তাপড়াইছে। আরিফের এখন তাপড়ায় না কেন? লাকিরে তাপড়ায় না কেন? আমাদের অনেক কমরেড চিঙ্কুবাম, জুনায়েদ সাকি গণজাগরণ মঞ্চে আসে নাই? আরো বামপন্থীরা গণজাগরণ মঞ্চে আসে নাই? তাদের কিছু বলে না কেন? বুঝলাম যে পিনাকি ভট্ট, প্যানিক ভট্ট রূপে ল্যাংটা সুলেমান 3 ইঞ্চি, বুঝলাম সে সরাসরি জামাতে যোগ দিছে, তারা মাফ করে দিছে। লাকিরে তো কিছু বলে না কেন? লাকির তো বেঁচে থাকার কথা না। আওয়ামী লীগের একটা আন্ডা বাচ্চারে ঘর থেকে বাড়াইতে দেন। আওয়ামী লীগের একটা উপজেলা লেভেলের আওয়ামী লীগের একটা ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতা বাড়াইতে পারে না। লাকি কিভাবে প্রকাশ্য ঘোরাফেরা করে? আরিফ রহমান আমার প্রিয় ব্যক্তি, আরিফ রহমান কিভাবে প্রকাশ্য ঘোরাফেরা করে? সে তো দলিল দস্তাবেজ নিয়ে আসতো, তার বই আমি দলিল দস্তাবেজে উপস্থিত করতাম মানুষের কাছে, এবং আমি আশা করেছিলাম যে আগামী দিনে শাহরিয়ার কবির ছিল আরিফ রহমান। আমি গর্ব করে বলতাম যে বাংলাদেশের 2টা বুদ্ধিজীবী পয়দা হতে যাচ্ছে। খুব গর্ব করতাম তাদের নিয়ে। একটা হচ্ছে শকৃত রহমান, আবার বলছি, একটা হচ্ছে শকৃত রহমান সাহিত্যিক, আর একটা হলো আরিফ রহমান। আমি ভেবেছিলাম আরিফ রহমান মুক্তিযুদ্ধের গয়ে তিনি, আরিফ রহমানের যে কম বয়স, সে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন স্যারদেরকে ছাড়িয়ে যাবেন, আমার বিশ্বাস ছিল। হ্যাঁ, তারা ছাড়িয়ে যেত, অবশ্যই ছাড়িয়ে যেত, যদি আরিফ রহমান তার সঠিক ট্র্যাকে থাকতো। সে যদি চিঙ্কুবাম না হইতো, সে যদি আনু মোহাম্মদের খপ্পরে না পড়তো, সে যদি প্যানিক ভট্টের খপ্পরে না পড়তো, সে যদি মুক্তি কাউন্সিলে কি এক বদ সাইফুদ্দিন মানিক নাকি কি যেন নামের, কি নাম আছে ওই আরেক বদ চিঙ্গুবাম, তার খপ্পরে না পড়তো, সাইফুল হক নাকি কি যেন বাটপার, জুনায়েদ সাকিদের খপ্পরে না পড়তো, ফরদ মাজারের খপ্পরে না পড়তো আরিফ রহমান, সে ফরদ মাজার, মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবিরকে ছাড়িয়ে যেত যখন তার বয়স আমার মতো হইতো। মানে ইয়ের কথা বাদ, মানে আপনার মানে তাদের মতো বয়স হইতে হইতো না, আমার মতো বয়সে আরিফ রহমান ছাড়িয়ে যেত বাংলাদেশকে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে মুক্তিযুদ্ধের গবেষক হিসেবে। তারা আওয়ামী লীগ করতে হইতো না, বিএনপি করতে হইতো না, কিছুই করতে হইতো না, সারা পৃথিবীকে তাকে চিনত, বাংলাদেশ তো বটেই। কিন্তু সে কি করলো, চিঙ্গবন্ধের খপ্পরে পড়ে গেল, গিয়ে ব্যানিশ। এখন আগে মুক্তিযুদ্ধের গবেষক হিসেবে পরিচিত ছিল, এখন সে শাহবাহাদির গবেষক হিসেবে পরিচিতি পেতে চেয়েছে। খুবই খারাপ লাগলো আমার তার জন্য। যাই হোক, তার জন্য আমার ইন্দ্রানীলা পাঠ করার ছাড়া, ইন্দ্রানীলা মানে তার রাজনৈতিক, তার কেরিয়ারের ইন্দ্রানীলা, মানে তার চেতনার ইন্দ্রানীলা পাঠ করেছি। যেটা বলতে চাই, আমি শেখ ফরিদ থাকতে পারি না, আমি তো আওয়ামী লীগ করি নাই, গণজাগরণ মঞ্চ সাধারণ কর্মী। লাকি বিরাট বড় নেত্রী, আমার চেয়ে বয়সে কম হইল। আরিফ রহমান আমার বয়সে অনেক কম হলেও সে বিরাট বড় নেতা ছিল, লেখক গবেষক ছিল। কিন্তু আমাদের পেলে তো জামাত জবাই করে দিবে, টুকরা টুকরা করে ফেলবে। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকতে হয়। এই লাকিদের তো কিছু বলতে শুনি না আমি, স্লোগান কন্যা এত বড়। বরং আমি ভেবেছিলাম লাকি আগামীতে বিরাট বড় মন্ত্রী হবে, যেগুলো এখন জুনায়েদ সাকি হয়েছে, ভেপি নূর হয়েছে। আমি ভেবেছিলাম লাকি একদিন বিরাট বড় মন্ত্রী। আমি মানে খুশি হয়েছিলাম মনে মনে, যা হোক আওয়ামী লীগ অন্তত লাকিকে এমপি মন্ত্রী বানাবে ভেবেছিলাম, বামপন্থী থেকে জুনায়েদ সাকিকে যেভাবে বানিয়েছে বানাবে। উল্টো হয়েছে। এদের তো কিছু বলে না জামাত, কেন? দেখতে পাচ্ছেন তো, এদের কিছু বলবে না। আর অনেকেই আছে যারা গণজাগরণ মঞ্চে যুক্ত ছিল সরাসরি, তারা শাহবাগ দিয়ে ঘুরে, তাদের কিছু বলে না এই জামাত। দালমে কুস্ত কালা হায়, প্রিয় বামপন্থীরা, দালমে কুস্ত কালা হায়। লেঙ্গুর এইখানে দিয়ে রাখলো, গণজাগরণ মঞ্চে দিয়ে রাখলো, মাথা যে আরেক জায়গায় ছিল, অথবা মাথা এখানে দিলে লেঙ্গুর যে ওইদিকে ছিল। তারপরে যে আমার আরে কি পশু না পশু, সে তো গণজাগরণ মঞ্চে ছিল, বয়ান তো কম দেয় নাই। তারপরে চক্কর বক্করবর্তী একটা ছেলে বরিশালে, সেও তো গণজাগরণ মঞ্চে কম ফালাফালি করে নাই। এদের তো কিছু বলে না জামাত, হেফাজত চর্ম নাই, কেন বলে না? কেন? তালমে কুস্ত কালা হায়। যাই একশো অন্য প্রসঙ্গ, এরাও কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত যে কথা বলছে তার প্রতিবাদ করে নেই। কেন করে নেই? কি কারণে করে নেই আমাকে বলেন। কোনো না কোনো তো ঘটনা আছে। এক মিনিট প্লিজ। কোনো না কোনো তো ঘটনা আছে, প্রতিবাদ করেছে। এখানে যে হামাসের তৎপরতা আছে, তারা কোনো প্রতিবাদ করে নাই, তার মানে হামাসের তৎপরতা বাংলাদেশে আছে, হামাসের তৎপরতা আছে। এখানে সকল ইসলামী জঙ্গিবাদীদের তৎপরতা বাংলাদেশে রয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আপনি জিজ্ঞেস করেন, মেনে নিবে তারা, এবং খুশি তারা এটা বলাতে।
এমন না যেটা আমি বললাম তারা রাগ করছে, রাগ করে নাই, তারা খুশি এটা হতে। মাদ্রাসার কাজ কি ভাই? এই মাদ্রাসার কাজ হলো আগামীতে বাংলাদেশে যাতে মুক্তিযুদ্ধের চেতনা না থাকে, আগামীতে আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে, এই মাদ্রাসা পয়দা করেছে যাতে আগামীতে মুক্তিযুদ্ধের চেতনার কোন রকম অস্তিত্ব না থাকে, বঙ্গবন্ধু শব্দের অস্তিত্ব না থাকে, যাতে আগামীতে জয় বাংলা শব্দটার অস্তিত্ব না থাকে, ভাষা আন্দোলনের ইতিহাসে অস্তিত্ব না থাকে। তার প্রথম কাজ কি করেছে? বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ হটিয়ে দিয়ে শাহ ওয়াহিদীর প্রবন্ধ এখানে যোগ করবে। আপনি দেখেন কত বড় দুঃসাহস যে কায়সার হামিদ তার মেয়ের কবরে পাকিস্তানের পতাকা দিয়ে বসে থাকে। বুঝতে পারছেন তো বাংলাদেশ কোন দিকে? এগুলো মাদ্রাসা থেকে এসেছে। এই মাদ্রাসা, এবার সবচেয়ে আসল কথাটা আসে, এই মাদ্রাসা যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধিতা কাজ করবে, বামপন্থীদের বিরোধিতার কাজ করবে, মুক্ত বুদ্ধির মুক্ত চিন্তার বিরুদ্ধে কাজ করবে, তেমনি ভারতকে ভাঙার জন্য একটা পরিকল্পনা হলে মাদ্রাসা তৈরি করেছে বাংলাদেশে। আজ হোক কাল হোক, আমার এই কথা আমি বহু আগেও বলে ৫-৭ বছর আগেও বলেছি, তার আগেও বলেছি যে মাদ্রাসাগুলো মূলত ভারত ভাঙার জন্য শেষে কাজ করবে। তার দৃষ্টান্ত কি? সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। তার দৃষ্টান্ত কি? আফগানিস্তান। এটা বাংলাদেশে ঘটবে, আপনি ঠেকাইতে পারবেন না। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউবেন আজারের যে মন্তব্য বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, এই ব্যাপারে সারা বাংলাদেশে তোলপাড়, যারা এইসব নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা সবাই কথা বলেছেন, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো কথা বলা হয় নাই। আমরা দেখি আসলে ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যের সত্যতা কতটুকু, এইটার কি ধরনের প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের উপর পড়তে পারে। প্রথম কথা হলো, হামাসের যে কার্যক্রম বাংলাদেশে বা হামাসের প্রভাব বিস্তার হচ্ছে বাংলাদেশে নতুন করে বা পুরনো করে, এইটা বিবেচনা করার আগে আমাদের আসলে ইসলামিক জঙ্গিবাদটাকে বোঝা দরকার। ইসলামিক মৌলবাদ এবং জঙ্গিবাদ দুইটা থিওরিতে চলে, দুইটা তত্ত্ব ওদের মধ্যে আছে। একটা তত্ত্বটাও মূলত উম্মার তত্ত্ব। আপনি দেখবেন যে উম্মা, এই উম্মা হলো মানে সমাজ। এটা কিন্তু পৃথিবীতে অন্য কোনো ধর্ম এইভাবে সমাজকে কল্পনা করে না। একটা তত্ত্বে বলে যে ইসলামিক উম্মা হলো অলরেডি এটা এক্সিস্ট করে, সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, সেটা যুক্তরাষ্ট্রে হোক, ইসরায়েলে হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, এরা সবাই একটা সমাজ। এটা অলরেডি এটার অস্তিত্ব রয়েছে। দ্বিতীয় যে তত্ত্বটা আছে, সেই তত্ত্বে বলে যে সারা পৃথিবীতে একটা ইসলামিক সমাজ কায়েম করতে হবে। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। এক পক্ষ মনে করে যে অলরেডি সমাজটার অস্তিত্ব রয়েছে, এই পক্ষ হলো মোটামুটি শান্তিবাদী। এরা মনে করেন যে শান্তিবাদী, এরা প্রত্যক্ষভাবে যুদ্ধ করে পৃথিবীতে মুসলমানদের অর্থাৎ আধিপত্যে পৃথিবীকে আনতে চায় না। তারা যেভাবে পৃথিবীতে মুসলমানরা আছে, তারা সবাই একটা সমাজের অংশ মনে করে। আর দ্বিতীয় অংশ মনে করে যে উম্মা কায়েম করতে হবে, অর্থাৎ যুদ্ধ করে সকল অমুসলিমকে পরাজিত করে সারা পৃথিবীটা মুসলমানদের জন্য তৈরি করতে হবে। এই পার্থক্যটা না বুঝলে আপনি হামাসের ওই কথায় আমরা যেতে পারবো না। তবে এই যে দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষের মধ্যে আমি যেটা বুঝি, যারা মনে করে যে অলরেডি উম্মাটা এক্সিস্ট করে এবং সেটাকে যুদ্ধ করে বাস্তবায়ন করার দরকার নেই, তারা পিসফুলি এটাকে এক্সটেন্ড করতে চায় বিভিন্ন দেশে, আপনার পশ্চিমা দেশে, বিভিন্ন দেশে শান্তিপূর্ণভাবে ওয়াজ মাহফিল করে। আর আরেক দল হলো যে যুদ্ধ করে এটাকে এস্টাবলিশ করতে চায়। বাংলাদেশের যে ইসলামিক জঙ্গিবাদ মৌলবাদ যেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত, বিশেষ করে ওয়াজ মাহফিল এবং জামাত হেফাজত থেকে আমরা যেটা জানি, তাদের বক্তব্যটা হলো যে আমি যে দ্বিতীয় পক্ষ বললাম যে যুদ্ধ করে সারা পৃথিবীতে সকল অমুসলিমকে পরাজিত করে ইসলামিক উম্মা কায়েম করতে হবে, অর্থাৎ ইসলামী উম্মার অধীনে থাকবে সারা পৃথিবী। যেখান থেকে আমরা জানি যে জিজিয়া কর ইত্যাদি দেওয়ার যে প্রশ্নটা আছে, যে এই মুসলমানরা যখন সারা পৃথিবী এইভাবে সারা পৃথিবীতে রাজত্ব কায়েম করবে, সেখানে কোনো অমুসলিম জিজিয়া কর দিবে। এইটাও একটা প্রতারণামূলক থিওরি। আসলে মূল থিওরি হলো যে
হয় মেরে ফেলা হবে যে কোনো অমুসলিমকে, অথবা মুসলমান হইতে বাধ্য করা হবে। এবং এই মেরে ফেলার মধ্যে কিন্তু মুসলমানরাও রয়েছে। যে মুসলমান ধরেন মামুনুল হকের মতো হবে না, তাকে মেরে ফেলা হবে। যে মুসলমান জামাতের শফিকের মতো বা মাসুদের মতো কিংবা ফুয়াদের মতো হবে না, তাকেও মেরে ফেলা হবে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মেরে ফেলা তো কোনো বিষয়ই না। এটা কিন্তু ওদের স্বপ্নে আছে, কিন্তু ওটা ওরা বলে না। জিজিয়া কর দিয়ে ওরা বলে যে অমুসলিমদের আরো অনেক ধরনের তত্ত্ব আছে, ওগুলো আমাদের জানার দরকার নেই। এই দ্বিতীয় শ্রেণীর মুসলমান যারা, মানে দ্বিতীয় শ্রেণীর জিহাদি যারা যারা যুদ্ধ করে মুসলমানদের আধিপত্য পৃথিবীতে, অর্থাৎ মুসলমানদের বিজয়, এটা তারা ধর্মীয় নানানভাবে ধর্মীয় বয়ান, পুস্তক বা ভবিষ্যৎবাণী এগুলো এর সাথে যুক্ত করে। আপনারা ওগুলো জানেন, সব কথা এখানে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই দ্বিতীয় শ্রেণীর অংশ হলো হামাস, দ্বিতীয় শ্রেণীর অংশ হলো বাংলাদেশের জামাত, বাংলাদেশের হেফাজত এবং বাংলাদেশের ওয়াজকারী হুজুররা, খুব সুস্পষ্ট। ফলে ইসরায়েলি দূতের এই যে বলা যে বাংলাদেশের হামাসের কার্যক্রম বর্ধিত হচ্ছে বা হামাস আসা যাওয়া করছে এবং তারা সেখানে নজর রাখছে, এটা একেবারে ইদানিং কত কি ঘটেছে এটা আমি জানি না, কিন্তু মূলত হামাস এবং জামাত এবং আপনার আরো যারা আছে হেফাজত এবং ওয়াজকারী হুজুররা, এরা আইডিওলজিক্যালি একই জিনিস। এবং হামাসের আবির্ভাব কিন্তু এই যে যেটা টু নেশন থিওরি, টু স্টেট সলিউশন যেটা ইসরায়েলে করা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, প্রেসিডেন্ট ক্লিনটনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রাবিন আর প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাত, তারা শান্তি চুক্তি করেছিল এবং টু স্টেট সলিউশনের একটা আশা তৈরি হয়েছিল। পরবর্তীতে হামাসের উত্থানের মাধ্যমে সেই আশাটা শুধু ধ্বংসই করা হয় নাই, আমরা তো সাম্প্রতিককালে যেটা দেখেছি যে গাজাকে কিভাবে, গাজায় কত মানুষ মরেছে। মুশকিল হলো মুসলমানরা এখানে হামাসের কোনো দোষ দেখতে পায় না, অর্থাৎ মুসলমানরা বাস্তবতাটাকে কোনোভাবেই গুরুত্ব দিতে চায় না। এর জন্য ওরা যত ধরনের মৃত্যু আছে সেগুলোকে তারা মানে মৃত্যুবরণ করে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনো বাস্তববাদী সলিউশন তারা অ্যাচিভ করবে না। কিন্তু দেখবেন হামাসের যেসব নেতা বা ইত্যাদি আছে, এরা কিন্তু অনেক আরাম আয়েসে জীবন যাপন করে। নিরীহ প্যালেস্টাইনিদের মৃত্যুর পরিবর্তে ওরা কিন্তু যে কাতারে এখানে সেখানে বিশাল ধন সম্পত্তির মালিক হয়ে জীবন যাপন করে। বাংলাদেশের হুজুররাও কিন্তু তাই, কোর হুজুর যারা, প্রত্যেকেই কিন্তু অর্থ কামাই করছে, ওয়াজ মাহফিল করে মৌলবাদ ছড়িয়ে। জামাতেরও তাই, হেফাজতেরও তাই, যারা যারা মূল নেতা ওরা কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী এবং ওরা যথেষ্ট ধনী, কিন্তু ওদের কার্যক্রমের কারণে বাংলাদেশ আজকে যেমন হুমকির সম্মুখে, যেমনটা আমরা ইসরায়েলে দেখেছি হামাসের কার্যক্রমে প্যালেস্টাইনিরা অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। গাজার মুসলমান যদিও হ্যাঁ তারা এই দুঃখ কষ্ট হয়তো মুসলমানদের যে থিওরি আছে আবার প্রচুর জন্ম প্রদান করে আবার সংখ্যা বাড়াবে, দেখেন এটা একটা এন্ডলেস কষ্টের পথ বেছে নেয়া, যেই পথটা হামাস তৈরি করলো। হামাসের যদি উত্থান না ঘটতো, অনেকে আবার বলে যে হামাসের উত্থান ঘটিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এগুলো বলে, সেই দিকটা এগুলো সব কনস্পিরেসি থিওরি। কিন্তু আমি যেটা বুঝি খোলা চোখে, মানে মৌলবাদী মুসলমানরাই এই ভ্যাকুয়ামের সুযোগটা নেয়, অর্থাৎ প্যালেস্টাইনের যারা মূল নেতৃত্ব, যেটা ইয়াসির আরাফাতের যে ধারাটা আছে, সেই তাদেরকে কিন্তু, আর তাদের মাধ্যমে প্যালেস্টাইনি জনগণের যে মুক্তি আসবে সেই সুযোগটা কিন্তু হামাস দেয়নি। এইটার প্যারালেল আপনি দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের পরে বাংলাদেশের যে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া, তার সুযোগ কিন্তু বাংলাদেশের জামাত, হেফাজত এবং তার সাথে যারা যারা আপনার
মুক্তিযুদ্ধ বিরোধী, এমনকি আপনি বিএনপিকে অবশ্যই নির্দ্বিধায় এখানে সংশ্লিষ্ট করতে পারেন। তারা কিন্তু বাংলাদেশের বিকাশটাকে রুদ্ধ করে দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূতের এই কথা আমি অন্তত বিশ্বাস অবিশ্বাসের জায়গায় দেখছি না, কিন্তু যেই জায়গাটা আমাদের দেখতে হবে সেটা দেখেন। ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পরে যেইভাবে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে, যেইভাবে আপনার পাকিস্তানি জঙ্গি সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে আপনার কানেকশন তৈরি করা হয়েছে, এমনকি আফগানিস্তানের ডেলিগেশন বাংলাদেশে এসে, বাংলাদেশের ডেলিগেশন মামুনুল হকদের নেতৃত্বে আফগানিস্তানে গেছে। এগুলো আমরা ভেবেছিলাম যে কারো চোখে পড়ে নাই। ইসরায়েলের রাষ্ট্রদূতের এই মন্তব্যের ফলে আমরা সুস্পষ্টভাবে দেখলাম যে আসলে পৃথিবী কিন্তু এদেরকে কিন্তু আপনার পর্যবেক্ষণ করছে। এতদিন হয়তো মনে হয়েছিল যে না, এগুলো সব গোপনে হয়েছে, আওয়ামী লীগকে বাংলাদেশে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নানান ধরনের ফন্দি ফিকির করছে মৌলবাদীরা, এবং তারা তাদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে এবং আফগানিস্তানে যারা আছে তাদের সাথে আপনার যোগাযোগ বাড়িয়েছে, আপনার কি বলে কোঅর্ডিনেশন, কোঅপারেশন এগুলা বাড়িয়েছে। এখানে যদি হামাস যুক্ত হয় আপনি অবাক হতে পারেন, আমি কিন্তু অবাক হব না। ইসলামিক জঙ্গিবাদ এমন একটা জিনিস, হামাস যদি এখানে এসে তারা যদি হামাসের থেকে যদি জামাত ধরেন বুদ্ধি চায় যে তোমরা যেভাবে যেই স্যাক্রিফাইস করছো 40-50 হাজার মরে গিয়ে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে তোমরা যেইভাবে খবর করে ফেলছো, আমরা এগুলো কিভাবে করতে পারি, হামাস থেকে তারা কিন্তু আপনার বুদ্ধিও নিতে পারে। ফলে এই সময় যে হামাসের আনাগোনা বাংলাদেশে হয় নাই, এটা কিন্তু আপনি আমি কেউ কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না। এবং আপনারা যদি মনে করেন যে ইসরায়েলের রাষ্ট্রদূত কোনো তথ্য ছাড়া, কোনো কিছু ছাড়াই এটা বলেছে, ভাবতে পারেন। আমি সত্যটা জানি না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে হামাস যদি বাংলাদেশে এর মধ্যে এসে থাকে, হামাসের সাথে যদি জামাত, হেফাজত, ওয়াজকারীদের যোগাযোগ হয়, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সাধারণত ইসলামিক জঙ্গিরা কিন্তু এই ব্যাপারে তাদের একটা নিজস্ব একজন আরেকজনকে প্রোটেক্ট করার একটা আপনার ইতিহাস আছে। বিন লাদেনের কথা আপনাদের মনে আছে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তালেবানকে বলেছিল যে বিন লাদেনকে আমাদের হাতে তুলে দাও। তখন যদি বিন লাদেনকে তালেবান মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিত প্রেসিডেন্ট জুনিয়র বুশের সময়, তাহলে কিন্তু আফগানিস্তানের বোমা বর্ষণ এবং যেগুলো হওয়ার কথা সেগুলো করার কোনো কারণ কিন্তু যুক্তরাষ্ট্রে থাকতো না। মোল্লা ওমর কিন্তু বিন লাদেনকে আপনার প্রেসিডেন্ট বুশের হাতে তুলে দেয়নি, অর্থাৎ মার্কিনীদের হাতে তুলে দেয়নি। না দিয়ে কি করেছে, বিন লাদেনের মেয়েকে মোল্লা ওমর বিয়ে করেছে, মোল্লা ওমরের মেয়েকে বিন লাদেন বিয়ে করেছে। একজন আরেকজনের মেয়ের জামাই, একজন আরেকজনের শ্বশুর। এভাবে তারা ওখানে আপনার তোরা বোরা পাহাড়ে জীবন উপভোগ করেছে। পরবর্তীতে আমরা ওসামা বিন লাদেনের কাহিনী জানি, মোল্লা ওমরের কাহিনী জানি। এই যে ওদের মধ্যে যে নিজস্ব যে কানেকশন এবং একজন আরেকজনকে যে প্রোটেক্ট করে, এইটার নিরিখে যদি আপনি চিন্তা করেন, আমি কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যে আমি অন্তত অবিশ্বাস করব না। আমি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করব না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে হামাসের আনাগোনা, জামাত, হেফাজত, ইউনূসের আমলে এইটা একেবারে অবিশ্বাস্য কোনো ঘটনা হবে না। এখন হলো যে এই ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যের প্রভাব কি? এর মধ্যে অবশ্য তাজ হাশমিরা বা অন্যরা চিৎকার শুরু করবে যে এখন তো ইসরায়েল, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পরাজিত হয়ে গেছে, চুক্তি করে ফেলেছে, এখন ইসরায়েলের ধ্বংস অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ধরে নিলাম ইসরায়েলের ধ্বংসই অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু যেইভাবে ইসরায়েলের রাষ্ট্রদূতের একটা মাত্র বাক্য যেইভাবে তোলপাড় করেছে এবং সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, খবর হচ্ছে, তার মানে হয়তো বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ নিয়ে একটা নতুন অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে। এর সাথে তো আপনি দেখছেন যে বাংলাদেশে নানান ধরনের অস্থিরতা কিন্তু সৃষ্টি হয়েছে, এর মধ্যে অনেকগুলো অস্থিরতা হয়েছে। আমি সেগুলো এখানে গেলে এই ভিডিওটা বড় হয়ে যাবে। যেটা ইমিডিয়েটলি হবে সেটা হলো যে আপনার আমাদের যে দুর্ভাগ্য, অর্থনৈতিক দুর্দশা চলছিল, যেটা আসলে বিদেশি বিনিয়োগ ছাড়া কোনোভাবে আপনি তুলতে পারবেন না,
সেইটার উপর একটা ডাইরেক্ট প্রভাব ইতিমধ্যে কিন্তু এটা তো প্রভাব ছিলই। আমরা বলেই আসি যে বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না, এটা তো আশিকও স্বীকার করে নিয়েছে না, সে বলছে না যে আমরা এখন অভ্যন্তরীণ বিনিয়োগের দিকে মনোযোগ দিচ্ছি, আমাদের পক্ষে বিদেশি বিনিয়োগ আনা সম্ভব নয়। এটা বলে আবার বলছে যে আমরা একটা চীনে একটা দূতাবাস খুলবো, অর্থাৎ বিডার একটা অফিস, আশিকের যে অফিসের একটা এক্সটেনশন তারা চীনে খুলবে। অর্থাৎ দেখেন দেশের মানুষের টাকা কিভাবে নষ্ট করছে, এবং তারেক রহমানও সেটাকে আপনার এগিয়ে নিয়ে যাচ্ছে। যেটা হতে যাচ্ছে আসলে একদিক থেকে অস্থিরতা যেমন বাড়ছে, এবং বাংলাদেশের মৌলবাদীরা তো এখন খুবই উৎফুল্ল, তাদের যে মূল উদ্দেশ্য, বাংলাদেশের মৌলবাদীদের যদি উদ্দেশ্য হতো যে যুদ্ধ করে বাংলাদেশে ইসলাম কায়েম করবে, সেইটা কি আপনি মানবেন? আমরা মানবো, সেটার ক্ষতিও অনেক। কিন্তু এদের আরো একটা আপনার উদ্দেশ্য হলো যে ৭১-এ মুক্তিযুদ্ধের সময় যে পরাজিত হয়েছিল তার প্রতিশোধ গ্রহণ করা, ভারতের উপর প্রতিশোধ গ্রহণ করা, এবং বাংলাদেশের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যার প্রতিনিধিত্ব আওয়ামী লীগ করে, এখন তো আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী কোনো দলই নেই, এদেরকে ধ্বংস করা, প্রতিশোধ করা। কিন্তু সারা পৃথিবী আবার ওদেরকে অবলোকন করছে। একমাত্র এই জিনিসটাই যদি আপনি শুধু ইসরায়েলের রাষ্ট্রদূতের কথা থেকে গ্রহণ করেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের যে ব্যবসা বাণিজ্য, বিদেশিদের সাথে যোগাযোগ, যেটা অলরেডি রুদ্ধ হয়ে গেছে, সেখানে এটার আরো নেতিবাচক প্রভাব পড়বে। হামাস বাংলাদেশে আছে অলরেডি, আপনার সবই আছে, এখানে আল কায়দা আছে, কয়দিন পরে এগুলোও শুনবেন, জয়শি মোহাম্মদ, তারপর লস্করি তৈবা, তালিবান, পাকিস্তানি তালিবান, আফগানিস্তানি তালিবান, সবকিছুর কিন্তু সংমিশ্রণ এখন বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা, বিদেশে যাবে, পড়াশোনা করবে, বাংলাদেশের ব্যবসায়ীদের বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার আকাঙ্ক্ষা, বাণিজ্য করার, রপ্তানি করার আকাঙ্ক্ষা, প্রত্যেকটার উপর কিন্তু এইসবের প্রভাব আছে। এখন সেখানে ইসরায়েলি রাষ্ট্রদূতের এক বাক্য বললো কি বললো না, এটা ছাড়াও কিন্তু এই প্রভাবটা রয়ে গেছে যে বাংলাদেশ একেবারে সব দিক থেকে আপনার অর্থনৈতিকভাবে, এমনিতে তো প্রচুর অস্থিরতা চলছে সমাজে, বাড়তি বা যেটা মূল যে ইয়েটা হলো যে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে যে পঙ্গুর হতে চলেছে, সেইটা কোনোভাবেই থামানো যাচ্ছে না, এবং সবাই কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদকে আসলে আপনার অবজার্ভ করছে, পর্যবেক্ষণ করছে। এইটা আমরা শুধু একটা নতুন নমুনা দেখলাম এই ইসরায়েলের রাষ্ট্রদূতের কথার মাধ্যমে। শেখ হাসিনা নিয়ে সমালোচনা করবো, কিন্তু খালেদা জিয়ার নাম নিতে মুখে ব্যথা পায়, জিয়ার নাম নিতে মুখে ব্যথা, আব্দুল্লাহ নামের বাট পাটাই কেন এসে মনে হয় আলে মাদ্রাসা সবাই বলতে, এত মাদ্রাসা শেখ হাসিনা বানাইছে, তাহলে তো শেখ হাসিনাকে ভালোবাসার কথা। মিস্টার আব্দুল্লাহ নাম দিয়েছেন তো আব্দুল্লাহ, বাটপারি করার জায়গা পান না। পড়াশোনা সাম্প্রদায়িকতা ১৭ বছরে বাংলাদেশ মৌলবাদ হয়েছে, হয় নাই? আর এই এনুসের ১৬-১৮ মাস, আর তারেক রহমানের ১৯ মাস আপনার সুমা দিছে, তাই না আব্দুল্লাহ? বাটপার কোথাকার, মানে এর চুলখানি যত আওয়ামী লীগ নিয়ে অন্য কিছু বলতে রাজি না। এই আব্দুল্লাহ নামে যে লোকটা দেখছেন কমেন্টস করতেছেন, এগুলো আরেক বাটপার। এ হয় চিঙ্কুবাম, আর না হয় হলো আপনার, মানে সে যেই হোক সে আওয়ামী লীগ বিরোধী।